শুভ সন্ধ্যা। মরিশাসে যাত্রা শুরু করলো সুপ্রিম কোর্টের নতুন ভবন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুশনাথ এই ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মোদী উভয় দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা ও বন্ধুত্বমূলক পরিবেশে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। For India, the most fundamental principle in development cooperation is respecting our partners. The sharing of development lessons is our only motivation. That is why our development cooperation स्वीकार कीजिए। At the outset, I wish to heartily thank Prime Minister Modi ji for demonstrating once again that Mauritius is very close to his heart by accepting to spare some of his precious time to be live with us for the inauguration of the Mauritius new Supreme Court, despite the crisis and urgencies related to the COVID-19 pandemic. দেশে করোনা অতিমারির প্রকোপ থেকে মুক্তির লক্ষ্যে ক্রমাগত সাফল্য দেখাচ্ছে স্বাস্থ্য দপ্তর। এখন পর্যন্ত সারা দেশে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা 10 লক্ষ অতিক্রম করেছে। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে 2.21%। গড়ে 64% রোগী আরোগ্য লাভ করেছেন। এর জন্য চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ 34 বছর পর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নাম বদলে শিক্ষা মন্ত্রণালয় করা হলো। একই সঙ্গে ঘোষিত হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি, গঠন করা হয়েছে জাতীয় শিক্ষা কমিশন। এর নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী। গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার অধিকার আইন পরিবর্তন এনে 18 বছর বয়স পর্যন্ত সবার জন্য শিক্ষা এবং 2025 সালের মধ্যে সবাইকে শিক্ষিত করে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী रमेश पोखरियाल निशंक ए विषय विस्तारित तुले धरें। इसमें स्कूली शिक्षा से लेकर उच्च शिक्षा तक में अहम बदलाव किए गए हैं। स्कूली शिक्षा अब 10+2 की बजाय 5+3+3+4 के तहत होगी और उच्च शिक्षा में 4 साल के पाठ्यक्रम शुरू हो रहे हैं। वहीं स्कूली शिक्षा में मातृभाषा पर जोर के साथ ही की प्रणाली भी बदली जा रही है। नई शिक्षा नीति के तहत निजी और सार्वजनिक उच्च शिक्षण संस्थानों के लिए साझा नियम होंगे। अभी अलग अलग संस्थानों के लिए अलग अलग नियम हैं। अब डीम्ड यूनिवर्सिटी और केंद्रीय विश्वविद्यालयों के लिए समान नियम होंगे। विधि और चिकित्सा कॉलेजों को छोड़कर सभी उच्च शिक्षण संस्थान एक ही नियामक द्वारा संचालित होंगे। फीस फिक्स करने की व्यवस्था की गई है। नेशनल रिसर्च फाउंडेशन में विज्ञान के साथ सामाजिक विज्ञान भी शामिल होगा। उच्च शिक्षा के अंतर्राष्ट्रीयकरण पर भी ध्यान दिया गया है, तो तकनीक के प्रयोग को बढ़ावा देने की बात भी कही गई है। गौरतलब है कि भारतीय अंतरिक्ष अनुसंधान संगठन यानी इसरो के पूर्व अध्यक्ष के कस्तूरी रंगन ने की अध्यक्षता वाली समिति ने पिछले वर्ष मानव संसाधन विकास मंत्री रमेश पोखरियाल निशंक को नई शिक्षा नीति का मसौदा सौंपा था। नई शिक्षा नीति के मसौदे को विभिन्न पक्षकारों की राय के लिए सार्वजनिक किया गया था। 22 भाषाओं में ड्राफ्ट रिपोर्ट का अनुवाद किया गया और संसद की समिति में विस्तार से विचार हुआ। আসাম বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আমরা জানি সম্প্রতি কোভিড-19 আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এবারে তার সাথে আমরা কথা বলবো। ফোনের প্রান্তে উনি রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমরা দূরদর্শন পরিবার থেকে এবং যারা শিলচরবাসীরা রয়েছেন তারাও জানতে চাইবেন আপনি বর্তমানে কেমন আছেন, কারণ আমরা জানি সম্প্রতি আপনি কোভিড-19 আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তো আপনি কেমন আছেন এবং চিকিৎসা পরিষেবা মেডিকেল কলেজে কেমন আপনি পাচ্ছেন সেই বিষয়ে আমরা জানতে চাইব। আমি বর্তমানে শিলচর মেডিকেল কলেজের কোভিড ইউনিটের আইসিইউতে আছি। আইসিইউতে আছি, আমার চিকিৎসা চলছে। আচ্ছা। গত এক সপ্তাহ থেকে আমার একটু জ্বর, কাশি এবং শরীরে একটু ব্যথা অনুভব করতেছি। আচ্ছা। করে আমি নিজে
কোভিড টেস্টের জন্য আমন্ত্রণ করেছিলাম যে আমাকে কোভিড টেস্ট করা হোক, যে আমার হয়তো সন্দেহ হয়েছে, যদি আমার সত্যিকারের হয়ে থাকে তো অনেকের হয়ে যাবে। তখন একজন এডিসি কে বলার পরে উনি টিম পাঠিয়ে দিয়েছেন আমার এখানে, কোভিড টেস্ট হয়েছে, আমার পজিটিভ পাওয়া গেছে। আমার পরিবারের সবারও টেস্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র আমার বিধানসভার যে সরকারি ড্রাইভার, ও ড্রাইভার লিটন রায়, আমার হয়েছে। আচ্ছা, কিন্তু এরপরে যখন পজিটিভ ধরার পরে শিলচর মেডিকেল কলেজে আসলাম, আসার পরে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, ডাক্তার যারা আছেন, সত্যিকারের যদি ভগবান রূপী কোনো মানুষ পাওয়া যায় তাহলে শিলচর মেডিকেল কলেজের বর্তমান ডাক্তাররা আছেন। এত এত কষ্ট করে এত কম ডাক্তার নার্স নিয়ে আর প্রায় 200-এরও অধিক কোভিড পেশেন্ট এখন শিলচর মেডিকেল কলেজে আছে, তারপরে প্রত্যেকজনকে সমানভাবে চিকিৎসা করে যাচ্ছে, এটা কিন্তু সত্যিকারের প্রশংসনীয়। আর আমি আসার পরে যেভাবে ছিলাম, আমি আজকে দুদিন চলছে, প্রথম দিন থেকে আজকে অনেক বেটার। আমার অক্সিজেন পার্সেন্টেজটা 96-এ এসেছে এখন, আগে 90-র নিচে ছিল। বুকের যেটা ব্যথা এখন কমেছে অনেকটা। আমি সুস্থ হওয়ার পথে, যদিও এখনো টেস্ট হবে, নেগেটিভ যদি আসে তাহলে রিলিজ করবে। শিলচর মেডিকেল কলেজে খুব ভালো চিকিৎসা করতেছে। আচ্ছা, আমরা আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে ঈদের প্রাক মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের জন্য আপনি কোনো বার্তা অবশ্যই দিতে চাইবেন, তো আপনি আমাদের যদি সেই বার্তাটা দেন। ঈদ মানে আগামী একদিন পরে ঈদ উল জুহা। আমরা গত 2.5 মাস আগে ঈদ উল ফিতর পালন করেছি। সরকারের নির্দেশ মতো সব মানুষই ঘরে ঈদের নামাজ করেছে। এবারও যেহেতু ঈদ উল আজহা, এই ঈদের নামাজটা আমরা বরাক উপত্যকার আপামর জনসাধারণ যারা মুসলিম ধর্মাবলম্বী, আপনারা মানে ওইটাকে ঘরে নামাজটা আদায় করবেন, কারণ করোনার প্রভাব এখনো আছে পুরা, এখন আগের থেকেও বেশি। আমরা ঘরে নামাজ পড়ে আমরাকে নিজেকে বাঁচাই এবং আমার পরিবার এবং আত্মীয় স্বজন, আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে, সবকে আমরা করোনা থেকে বাঁচাই। এর জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আমার বিনম্র অনুরোধ, আপনারা এইবার ঈদ উল আজহার ঈদের নামাজটা আগের গত ঈদ উল ফিতরের মতো আপনারা ঘরে নামাজ আদায় করুন। ঘরে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। যদি সংক্রামক হয়ে মারা যান তাহলে আগামীতে ঈদ পাবেন না, মানে আর আপনার আত্মীয় স্বজনকে আপনি হারাবেন, আপনাকেও আপনার আত্মীয় স্বজনরা হারাবে। এর জন্য এই অনুরোধটা থাকলো সবার কাছে। আমরা দূরদর্শন পরিবারের পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, সেই সঙ্গে আগাম ঈদের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে যাচ্ছি খবরে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু শিক্ষা থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলির সুরক্ষা এবং বিকাশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এক ওয়েবিনারের উদ্বোধন করে নাইডু রাজ্যগুলিকে নিজেদের সরকারি ভাষার যথাযথ ব্যবহার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করার উপর জোর দিয়েছেন। ভাষাকে সভ্যতার জীবনরেখা হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি শ্রী নাইডু বলেন, সঙ্গীত, নৃত্য, কৃষ্টি, উৎসব, পরম্পরাগত জ্ঞান এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় আনলক 3 পর্বের নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এই নতুন নির্দেশিকায় নৈশ কারফিউ পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। তবে সংক্রমিত অঞ্চলগুলিতে বিভিন্ন রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকবে। আগামী 5 আগস্ট থেকে সুরক্ষাবিধি মেনে জিম ও যোগাসন প্রতিষ্ঠান খোলা যাবে, এই নির্দেশিকায় বলা হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোনগুলোতে লকডাউন আগামী 31 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। स्विमिंग पूल, मनोरंजन पार्क, थिएटर, बार
ऑडिटोरियम और असेंबली हॉल जैसे जगहों के अलावा बड़ी भागीदारी वाले सामाजिक, धार्मिक और राजनीतिक समारोहों को अनुमति देने के बारे में अलग से फैसला लिया जाएगा। कंटेनमेंट जोन में 31 अगस्त तक सख्ती से लॉकडाउन के दिशा निर्देशों का पालन अनिवार्य है। राज्य कंटेनमेंट जोन के बाहर আমাদের সাথে ফোনের প্রান্তে রয়েছেন কাছাড় জেলার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। তার কাছ থেকে আমরা কোভিড-19 এর বর্তমান পরিস্থিতি জেনে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমরা আপনার কাছ থেকে কাছাড় জেলার সর্বশেষ কোভিড-19 পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব। কাছাড় জেলায় কেসের সংখ্যা আজকে তো গতকালকে 100 ছাড়িয়ে গেছিল, 100-র উপরে ছিল। আজকে এখনো সঠিক সংখ্যা কারণ রিপোর্টটা এসে পৌঁছায়নি। আজকেও দুটো স্লটের রিপোর্ট এসছে, প্রায় 50-এর কিনারে হবে, কিন্তু বাকি আর অনেকগুলো স্লটের রিপোর্ট আসা বাকি। আর বেশ কিছু কেস পাওয়া যাচ্ছে যেগুলোর কোনো কন্ট্রাক্ট হিস্ট্রি নেই। গতকালকে ফায়ার ব্রিগেডের কিছু এমপ্লয়ি পজিটিভ পাওয়া গেছিল, আর পুলিশেরও কিছু পাওয়া গেছিল, যেরকম কিছু রিপোর্ট ছিল। কিছু কিছু আছে যাদের ট্রাভেল হিস্ট্রি আছে। আমরা অ্যাসিম্পটোমেটিকদেরকে আমাদের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে রাখাচ্ছি। নেট্রিপে আমরা মেকশিফট হাসপাতাল করেছি, করেছি এবং অন্যান্য মডেল হাসপাতালও করেছি। আর সিম্পটোমেটিকদেরকে আমরা শিলচর মেডিকেল কলেজে ভর্তি করাচ্ছি। আচ্ছা, আর আগামী দুদিন পরে ঈদ, অর্থাৎ শনিবারে ঈদ রয়েছে, তো সেই আসন্ন ঈদের প্রাক মুহূর্তে জেলা প্রশাসন থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি? জেলা প্রশাসন থেকে সবসময় একটা ব্যাপার, আমরা মানে ভিড় যাতে না হয় সেটার উপর আমরা খেয়াল রাখছি এবং জনগণকেও বারবার সতর্ক করা হচ্ছে। কারণ এইসব পরিস্থিতিতে অনেক লোক একসঙ্গে সমাগম হলে খুব বেশি পরিমাণে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছেন বা পুলিশ প্রশাসনের লোক আছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভিড়ভাড় থাকলে যাতে নিয়ন্ত্রণ করা হয়, যাতে বেশি লোক সমাগম করতে না দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার খবরে ফিরছি। আসামের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। রাজ্যের 21টি জেলার 16,54,000-এরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বন্যা কবলিত ধেমাজি জেলায় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও দুর্গতদের ত্রাণ ও আশ্রয়ের জন্য রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান। राहत और बचाव कार्यों में जुटी एनडीआरएफ और एसडीआरएफ की टीमों ने कल 36 और लोगों को बचाया। काजीरंगा नेशनल पार्क का 65% हिस्सा पानी में डूबा हुआ है। असम में बाढ़ के कारण अब तक 142 जानवरों की मौत हो चुकी है। इससे पहले बुधवार को असम के मुख्यमंत्री सर्बानंद सोनोवाल ने धेमाजी जिले का दौरा किया। उन्होंने बाढ़ प्रभावित लोगों को राहत सामग्री वितरित की और उनके साथ बातचीत की। उन्होंने कुमटिया नदी में तटबंधों के चल रहे पुनर्निर्माण कार्यों का भी जायजा लिया। আমাদের সাথে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক তথা আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। তার সাথে এবারে আমরা কথা বলবো হাইলাকান্দি জেলার কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি নিয়ে। হ্যালো নীলোৎপল। হ্যাঁ, হাইলাকান্দি জেলার সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে কোভিড-19-এর? সেই সঙ্গে আগামী দুদিন পরেই তো ঈদ রয়েছে, তো ঈদের প্রাক্কালে কোনো জেলা প্রশাসন থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তুমি আমাদের বিস্তারিত বলো। হ্যাঁ, নিশ্চিতভাবে প্রথমে ঈদের কথা বলে নেই। ঈদ উল আজহা হাইলাকান্দি জেলাতেও পালন করা হবে, কিন্তু এবারের ঈদ কিছু ব্যতিক্রম হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন প্রতিটি মসজিদ ঈদগাহ কমিটিকে জানিয়ে দিয়েছে যে এবার যে ঈদের যে নামাজ তা বিভিন্ন ঈদগাতে অনুষ্ঠিত করা যাবে না। যা কোভিড-19 এর প্রোটোকল আছে তার মতে এবার ঈদের নামাজ বা কুরবানির করতে হবে, যার জন্য দেখা গেছে বিভিন্ন পূজা কমিটি, বিভিন্ন ঈদগাহ কমিটিগুলো এই সরকারের এই নির্দেশকে মেনে নিয়েছে এবং তারাও বিভিন্ন গ্রামের সজাগতা সৃষ্টি করেছে যাতে ঈদ সুন্দরভাবে সরকারি নিয়ম অনুযায়ী পালন করা হয়। এবার আসছি হাইলাকান্দি জেলাতে কোভিড-19 এর যা বর্তমান যা সংখ্যা তার উপরে। হাইলাকান্দি জেলায় 889 জন কোভিড পজিটিভ রোগী রয়েছেন। আজ পর্যন্ত 889 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা 142 জন। এবং দেখা গেছে যে গত কয়েকদিন হাইলাকান্দি জেলায় যদিও সংখ্যা বেড়েছে,
কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেছে বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে বিভিন্ন রোগী পজিটিভ ছিলেন, কিন্তু ওরা বর্তমান নেগেটিভ হয়ে ওদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলায় আরো 19টি স্থান বেছে নেওয়া হয়েছে যেখানে হাইলাকান্দিবাসী নিজেদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন, ওরা কোভিড সংক্রমিত হয়েছেন কিনা তা জানতে পারবেন। হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মেঘানিধি দাহাল আজ এই কথা তথ্য প্রকাশ করেছেন যে 19টি নতুন স্থান হাইলাকান্দিতে বেছে নেওয়া হয়েছে যেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে, এবং হাইলাকান্দিবাসীকে উনি আহ্বান জানিয়েছেন যাতে ওরা নিজের থেকে ভলান্টারিলি ওরা সামনে আসে এবং এই টেস্ট ওরা যাতে সম্পাদন করে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নীলোৎপল। এবারে কাছাড় মিজোরাম সীমান্তবর্তী ধলাই লাইলাপুর থেকে মঙ্গলবার রাতে বেশ কয়েকটি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। এর মধ্যে রয়েছে একটি কাঙারু, 6টি টিয়া পাখি, 2টি লজ্জাবতী বানর ও 3টি কচ্ছপ। এগুলো সবই বিদেশি দুর্লভ প্রজাতির জীবজন্তু বলে জানিয়েছে বন বিভাগ। মিজোরামের দিক থেকে আসা গুয়াহাটিগামী একটি লরিতে তল্লাশি চালিয়ে এই বন্যপ্রাণীদের উদ্ধার করা হয়। আটক করা হয়েছে লরির চালক ও খালাসিকে। চালক নরসিমা রেড্ডি তেলেঙ্গানা ও খালাসি নবনাথ তুকারাম মহারাষ্ট্রের বাসিন্দা। উদ্ধারকৃত বন্যপ্রাণীদের চিড়িয়াখানায় রাখা হবে বলে বন বিভাগ জানিয়েছে। গাড়িগুলো চেকিং করার সময় সাসপেক্ট করে এখন গাড়ির পর আমি 8টা কার্টুন য'ত নেকি আমার কেইবাটাও এক্সোটিক, যেহেতু আমার নেটিভ নহয় আর এক্সোটিক ওয়াইল্ড স্পিচিছ আমি ৰিকভাৰ কৰিছোঁ, চিজ কৰিছোঁ, যিহেতু তাতে কোনো ধৰণৰ লিগেল নথি পত্ৰ নাছিল। আৰু 2জন লোকে মিজোৰাম থেকে গুৱাহাটী লৈ বুলি আনিছিল। তাত আছে আমাৰ 6টা মেকাও প্যাৰট স্পেচিছ, তাৰপিছত আছে 2টা মাংকি এক্সোটিক মাংকি এজ ৱেল এজ 3 নাম্বাৰ অফ এক্সোটিক আপোনাৰ টৰ্টইজ আছে আৰু এটা কেংগাৰু আছে। সকলোখিনি আপোনাৰ এক্সোটিক স্পেচিছ হয়, পেট এনিমেল হিচাপে ব্যৱহাৰ কৰে। যিহেতু কালি তাহাঁতক আমি সোধা পোছা কৰোঁতে কোনো ধৰণৰ নথি পত্ৰ লিগেল বা লাইচেঞ্চ তাতে দেখুৱাব নোৱাৰা, প্ৰডিউচ কৰিব নোৱাৰা তলত আমি এইখিনি আণ্ডাৰ ছেকশ্যন 44 ৱাইল্ড লাইফ প্ৰটেকশ্যন এক্ট অধীনত আমি গোটেইখিনি চিজ কৰি আমাৰ ধলাই ফৰেষ্ট ৰেঞ্জ অফিচলৈ লৈ আহিলোঁ। से फार्दर लीगल आयुष्मान मिजोरम से लेके आ रहा था, वो 25 किलोमीटर पहले एक आदमी ने हमको दिया, लाल करके वो आदमी है, वो बोला कि गुवाहाटी जाने का। हाँ, तो हम वो माल लेके आ रहे थे, तो आगे फॉरेस्ट ऑफिस का चेक पोस्ट है, उधर फॉरेस्ट ऑफिसर ने मेरे को रोक के वो गाड़ी चेक करके उसमें से वो माल सील कर दिया। मैंने जो है उनको सब बता दिया ऐसा ऐसा है। আমাদের সাথে রয়েছেন করিমগঞ্জের জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। তার কাছ থেকে আমরা করিমগঞ্জ জেলার কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, জেলার করিমগঞ্জ জেলার সর্বশেষ পরিস্থিতি কোভিড-19 নিয়ে আপনি একটু আলোকপাত করুন। হ্যাঁ, পঞ্চতপা আজ 35 জনের এখন পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে। এই নিয়ে সীমান্ত জেলায় 657 জন আক্রান্ত হলেন। ইতিমধ্যে রিলিজ দেওয়া হয়েছে করিমগঞ্জ কোভিড হাসপাতাল থেকে 431 জনকে। এদিকে জেলা শাসকের কার্যালয়ে 3 জন কর্মচারী গত কয়েকদিনে আক্রান্ত হওয়ায় জেলা শাসক নিজেই গতকাল সেলফ আইসোলেশনে চলে গিয়েছেন। আজ উনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে উনি পজিটিভ। সুতরাং জেলা শাসকের কার্যালয়ে এখন পর্যন্ত কোনো আর আতঙ্কিত থাকার কোনো কারণ নেই। ডেইলি একদিন পর পর জেলা শাসকের কার্যালয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য জেলা শাসকের কার্যালয়ের পাশাপাশি অন্যান্য কার্যালয়গুলি যেমন পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদের কার্যালয়, আদালত প্রাঙ্গণ এগুলিও স্যানিটাইজেশন করা হচ্ছে এবং এগুলিতে দর্শনার্থীদেরও ডেইলি অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। আজও করা হয়েছে। গতকাল 85 জনের করে 3 জনকে পজিটিভ পাওয়া যায় অ্যান্টিজেন টেস্ট করে। আজও জেলা শাসকের কার্যালয়ের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে প্রায় 300 লোককে, কিন্তু এখনো রিজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। এদিকে জেলা শাসক গতকাল আদেশ ইস্যু করে জেলার সীমান্ত মুখে অর্থাৎ চুরাইবাড়িতে এবং বদরপুরে যারা বাইরে থেকে জেলায় প্রবেশ করবেন তাদেরও অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করেছেন। আচ্ছা, সাজ্জাদ বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা কর্মীদের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা উপায়ুক্তের সম্মেলন কক্ষে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উপায়ুক্ত কীর্তি জলির পৌরোহিত্যে বৈঠকে সুরক্ষা কর্মীদের কোভিড-19 স্বাস্থ্য সুরক্ষা নীতি নির্দেশিকা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও কোভিড-19 মহামারীর সময়ে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে পুলিশ সুপার বনওয়ারি লাল মিনা, অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সত্যওয়ান, রাজীব রায়, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার সুদীপ জ্যোতি দাস, জেলা সার্ভিলেন্স অফিসার ডক্টর ইব্রাহিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এই রোগের বিস্তার রোধে জেলায় অবস্থিত আধা সামরিক ও সশস্ত্র বাহিনীর সব ইউনিট দ্বারা কেন্দ্র ও রাজ্য সরকারের সব কোভিড সংক্রান্ত প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে জেলা উপায়ুক্ত শ্রীমতী জল্লি আহ্বান জানান। এদিকে কাছাড়ের উপায়ুক্ত শ্রীমতী জল্লি স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে যাতে ক্রস দূষণ না হয় এর জন্য স্বাস্থ্য বিভাগের কোভিড-19 এসওপিস কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শিলচর সতীন্দ্রমোহন দেব হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে এক বৈঠকে পর্যালোচনা করে জেলা উপায়ুক্ত স্বাস্থ্য কর্মীরা যাতে রোগে আক্রান্ত না হন সেজন্য কোভিড-19 নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। রাজ্যের স্বাস্থ্য বিভাগ কোভিড-19 থেকে আরোগ্য লাভ করা ব্যক্তি এবং বহির্রাজ্য থেকে আসা লোকেদের কোয়ারেন্টাইনের সময়সীমা কিছুটা হ্রাস করেছে। স্বাস্থ্য বিভাগ এ সম্পর্কিত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এ অনুসারে এখন থেকে আরোগ্য লাভ করা ব্যক্তিদের 1 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে রাজ্যের বাইরে থেকে আসা লোকেদের কোয়ারেন্টাইনের সময়সীমা পূর্বের 14 দিন থেকে হ্রাস করে 10 দিন করা হয়েছে। যদি বাইরে থেকে আসা কোনো ব্যক্তি 2 দিন কোনো হোটেলে বা অন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকেন তবে তাকে পরবর্তী 8 দিন নিজের ঘরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী 31শে আগস্ট আসাম বিধানসভার এক অধিবেশন বসবে। ওই দিন সকাল 9:30টায় দিশপুরে বিধানসভা কক্ষে এই অধিবেশন বসবে। আসাম বিধানসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। আগামী 1 আগস্ট শনিবার দেশের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও পবিত্র ঈদ উল আজহা পালন করা হবে। ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালনের প্রস্তুতি নিচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের নীতিনিয়ম কার্যকর থাকায় প্রকাশ্যে ঈদের নামাজ সহ সমাবেশ আয়োজন করা হবে না। ধর্মীয় প্রতিষ্ঠানে 3 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ঈদের দিন প্রকাশ্যে সমাবেশ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে ভিড় না করতে ধর্মীয় নেতা ও মাওলানারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। করিমগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে প্রায় 48 লক্ষ টাকার নেশা জাতীয় সামগ্রী সহ একজন ব্যক্তিকে আটক করেছে। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শহরের ধরকোনা এলাকা থেকে সীমান্ত সুরক্ষা বাহিনী ও করিমগঞ্জ পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি অল্টো গাড়ি থেকে নেশা জাতীয় সামগ্রী সহ আমির হোসেন নামে এক যুবককে আটক করেছে। তবে 2 জন যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। করোনার সংক্রমণ রোধে আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা থাকলেও আজ থেকে 2 দিনের জন্য কিছু শিথিলতা ঘোষণা করা হয়েছে। আজ ও আগামীকাল শর্ত সাপেক্ষে আন্তঃজেলা বাস চলাচল করবে। কেবল জরুরি কাজের জন্য এই 2 দিন এক জেলার মানুষ অন্য জেলায় যাতায়াত করতে পারবেন। তবে যাতায়াতের ক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য বিভাগের নিয়ম নীতি পালন করতে হবে। বাস পরিষেবার ক্ষেত্রেও কেবলমাত্র 50% যাত্রী নিয়ে চলাচল করার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। বাজারে এখন মৌসুমি ফল আনারসের রমরমা চলছে। রসে ঠাসা ও জিভে জল আসে এই ফলের প্রতি বরাবরই আকর্ষণ থাকে মানুষের। আষাঢ় শ্রাবণ মাসে এই ফলটির চাহিদা বেড়ে যায়। শিলচর শহর সহ কাছাড় ও বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের আনারস পাওয়া যায়। তবে ফুলের তল মার্কুলিনের আনারস অনেকেরই প্রিয়। মৌসুমের শুরুতে এবছর লকডাউনের জন্য সব স্থানে বাজারজাত করতে অসুবিধা হয়েছে আনারস চাষিদের। এতে তারা অনেকটা ক্ষতিরও সম্মুখীন হয়েছেন। তবে বর্তমানে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 129তম প্রয়াণ দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর সমিতি। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সমিতির সভাপতি সুরজিৎ দেবের পৌরোহিত্যে সভায় প্রাক্তন সভাপতি হীরক জ্যোতি চক্রবর্তী, জেলা সমিতির সহ সম্পাদক রজত পাল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পিনাকপানি ভট্টাচার্য প্রমুখ বিদ্যাসাগরের জীবনের উপর আলোকপাত করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। আমাদের সংবাদ আজ এ পর্যন্তই। শুভরাত্রি।